সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং যথাবিহিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। মাস্টার্স শেষ পর্বের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছিলাম সামষ্টিক অর্থনীতির অর্থের চাহিদা এবং অর্থের যোগান নামের অধ্যায়টি। সেখানে আমরা আজ পড়ব বোমলের অর্থের চাহিদা তত্ত্ব। তো চলো দেখি এই তত্ত্বের কোন কোন টপিকগুলো আজ আমরা আলোচনা করব। Baumol's theory of demand for money, inventory method of transaction demand for money, or square root formula of determining demand for money, criticisms of Baumol's theory of demand for money, significance and characteristics of Baumol's theory, comparison between Baumol's theory with classical and Keynes theory. এই হচ্ছে আজ আমাদের আলোচনার টপিক। তো প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে বোমলের অর্থে চাহিদা তত্ত্ব। বিখ্যাত অর্থনীতিবিদ ডব্লিউ.জে. বোমল অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণের যে পদ্ধতিটি ব্যাখ্যা করেছেন সেটি সামষ্টিক অর্থনীতিতে লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতি নামে পরিচিত। বোমল তার যে তত্ত্বটি দিয়েছেন তিনি সেটি একটি বর্গমূলের সূত্রের সাহায্যে অর্থের লেনদেন চাহিদার সাথে সুদের হারের যে বিপরীতমুখী সম্পর্ক সেটি নির্ণয় করেছেন। এর জন্য বোমলের অর্থের চাহিদার তত্ত্বটিকে আবার লেনদেন চাহিদা নির্ণয়ের বর্গমূল নিয়ম নামেও বলা হয় বা এই নামে এটি পরিচিত। অর্থাৎ এটিকে আমরা ইনভেন্টরি মেথড অফ ট্রানজাকশন ডিমান্ড ফর মানি এই নামে যেমন এটি পরিচিত, ঠিক তেমনিভাবে স্কয়ার রুট ফর্মুলা এই নামেও কিন্তু এই তত্ত্বটি পরিচিত। এবং এর আগে আমরা যখন ক্লাসিক্যাল এবং কেনসিয়ান অর্থের চাহিদা তত্ত্ব পড়েছি সেখানে আমরা দেখেছি যে অর্থের লেনদেনের চাহিদা কেবলমাত্র আয়ের উপরই নির্ভর করে এবং তাদের মতে অর্থের লেনদেন চাহিদা সুদের হারের কোনো সরাসরি সম্পর্ক নেই। কিন্তু বোমল তার তত্ত্বে দেখিয়েছেন যে সুদের হার দ্বারাও অর্থের লেনদেন চাহিদা প্রভাবিত হতে পারে এবং তার মতে সুদের হারের সাথে অর্থের লেনদেনের চাহিদার সম্পর্কটি হচ্ছে বিপরীতমুখী। তাহলে এই যে আলোচনাটি সেটি আমরা এই আজকের এখানে আমরা পড়ব যে সুদের হারের সাথে অর্থের লেনদেন চাহিদার যে বিপরীতমুখী সম্পর্কের কথা বোমল বলেছেন সেটি কিভাবে প্রতিষ্ঠিত হয়। তো এই আলোচনা করতে গিয়ে বোমল কিছু অনুমিত শর্তের কথা বলেছেন। আমরা প্রথমে চলো সেই অনুমিত শর্তগুলো কি সেটি দেখি। প্রথম অনুমিত শর্তটি হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময় পরিধিতে আর্থিক আয় কি পরিমাণ হবে সে ব্যাপারে বিবেচনাধীন ব্যক্তি নিশ্চিত। একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ আর্থিক আয় হবে সে ব্যাপারে সেই ব্যক্তি জানবে। দ্বিতীয়ত হচ্ছে ব্যয়ের সময় ভিত্তিক পথ ব্যক্তির জানা আছে। যেই ব্যক্তি এই কাজটি আলোচনা দেখবেন অর্থের ব্যাপারটি তার এখানে সেই সময় ভিত্তিক টাইম পথটি কিভাবে হবে সেটি জানা আছে। তারপরে হচ্ছে ধরে নেওয়া হয়েছে অর্থের বিকল্প সম্পদের সুদের হার প্রদত্ত এবং তা ব্যক্তির জানা আছে। অর্থাৎ অর্থের বিকল্প যে সম্পদ হবে সেটির সুদের হারটি প্রদত্ত থাকবে। বন্ড এবং বাণিজ্যিক বিলকে নগদ অর্থে রূপান্তর করতে হলে যে ব্যয়টি হবে সেই ব্যয়টা স্থির থাকবে এবং বোমল এটাকে দালালি ফি হিসাবে অভিহিত করেছেন এবং এটি বস্তুগত এবং মনস্তাত্ত্বিক উভয় ধরনের ব্যয় প্রতিফলিত করে। এই যে আমাদের দালালি ফি হিসেবে বলছি এটি বস্তুগত এবং মনস্তাত্ত্বিক উভয় ধরনের ব্যয় প্রতিফলন করবে এবং এটি হচ্ছে স্থির থাকবে। প্রতি সময়ে একই পরিমাণে বন্ড বা বাণিজ্যিক বিল নগদ অর্থে রূপান্তর করবে। অর্থাৎ ব্যক্তি একই পরিমাণ বন্ড বা বাণিজ্যিক বিল দেখা যায় যে যতবার টাকা তুলবে সে একই পরিমাণে সেটা নগদ অর্থে রূপান্তর করবে এবং এই অর্থ যে পর্যন্ত না নিঃশেষ হবে ওই পর্যন্ত সে অতিরিক্ত বন্ড নগদ অর্থে রূপান্তর করবে না। অর্থাৎ নগদ অর্থ হাতে থাকা অবস্থায় সে আর পুনরায় বন্ড নগদ অর্থে রূপান্তর করতে যাবে না। তারপরে হচ্ছে আমাদের যে অনুমিত শর্ত সেটি হচ্ছে ভবিষ্যৎ লেনদেনের ব্যাপারে ব্যক্তির পূর্ণ জ্ঞান আছে এবং এরপরও যে অনুমিত শর্তের কথাটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে লেনদেন প্রবাহ হচ্ছে
অবিচ্ছিন্ন ধরনের। এখানে যে লেনদেনটি হবে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন ধরনের হয়ে থাকবে। তো এই অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করেই ডব্লিউ.জে. বমল তার তত্ত্বটির ব্যাখ্যা দিয়েছেন। আমরা এখন সেই ব্যাখ্যাটি দেখব। বমলের মতে দেখা যায় যে একজন ব্যক্তি বা ফার্ম একই সাথে 3 ধরনের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। প্রথমত, সে হতে পারে একজন লেনদেনকারী বা ট্রানজ্যাক্টর। দ্বিতীয়ত, সে হতে পারে একজন বিনিয়োগকারী কিংবা ইনভেস্টর। তৃতীয়ত, সে হতে পারে একজন ফটকা কারবারি কিংবা স্পেকুলেটর। এখন এই যে আমাদের একজন ব্যক্তির 3টি ভূমিকা, অর্থাৎ লেনদেনকারী, বিনিয়োগকারী এবং ফটকা কারবারি, যেটিকে আমরা বলছি ট্রানজ্যাক্টর, ইনভেস্টর এবং স্পেকুলেটর, এটাকে আমরা একসাথে টিস হিসাবেও অভিহিত করতে পারি। এখন আমরা মনে করি যে এই যে ব্যক্তি বা ফার্ম আছে, সে কি করবে, তার যে সম্পদ সেটাকে সে 2 ভাগে রাখতে পারে। একটি রাখতে পারে সে হচ্ছে নগদ অর্থের আকারে, আরেকটি রাখতে পারে সে বন্ড আকারে। এখন একটি ফার্ম যদি নগদ অর্থ আকারে সম্পদ রাখে, তাহলে সেখান থেকে সে সুদও পাবে না বা এখান থেকে আয় প্রাপ্তির কোনো সম্ভাবনা তার নেই। আবার যদি সে বন্ডের আকারে সম্পদ রাখে, তাহলে সেটা থেকে কিন্তু সে সুদ বা আয় পেয়ে থাকবে। এবং এই জন্যই দেখা যায় যে ব্যক্তি বা ফার্ম তার প্রয়োজনে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবে। যে এই যে একটা অনুমান, সেই অনুমানের উপরেই কিন্তু মূলত বমলের অর্থের চাহিদা তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ মানুষ বা কোনো ফার্ম বা কোনো ব্যক্তি কি করবে, তার প্রয়োজনে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করবে। এটি হচ্ছে মূলত বমলের অর্থের চাহিদার মূল প্রতিপাদ্য বা বিষয়। আমরা যে কথাটি বলি যে ইনভেন্টরি, সেই ইনভেন্টরি দ্বারা বোঝানো আসলে বাড়তি মজুদ। এখন এই ব্যবসায় বাড়তি মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং বিনিময় সুবিধার জন্য ব্যক্তির নিকট অর্থের বাড়তি মজুদের একটি চাহিদা দেখা দেয়, এবং দেখা যায় যে ব্যক্তি তার বন্ড ভাঙিয়ে সেই বাড়তি অর্থের চাহিদা যেটি আছে সেটি পূরণ করতে পারে। এবং এই জন্যই বমলের অর্থের চাহিদা তত্ত্বকে আবার আমরা অর্থের লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতি নামেও কিন্তু অবহিত করতে পারি, যেটি আমরা প্রথমেই বলেছি। এবং বমল এটিও বলেছেন যে এই যে পরিস্থিতিতে, অর্থাৎ যখন তিনি এই বাড়তি অর্থের চাহিদা পূরণের জন্য বন্ড ভাঙাবেন, সে অবস্থায় ব্যক্তি বা ফার্মের মূল লক্ষ্যটি কি থাকবে, যে মূল লক্ষ্যটি থাকবে যে সর্বনিম্ন ব্যয়ে কাম্য ইনভেন্টরি অর্থের পরিমাণ, অর্থাৎ অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণটা নির্ধারণ করবে কিভাবে, সর্বনিম্ন ব্যয়। অর্থাৎ সর্বনিম্ন ব্যয়ে অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণ করাই হচ্ছে বমলের তত্ত্বের মূল বিষয়। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে একজন ব্যক্তি তার অর্থকে, সম্পদকে নগদ অর্থের আকারে রাখতে পারেন কিংবা বন্ড আকারে রাখতে পারেন। যদি নগদ অর্থ আকারে রাখেন তাহলে সেখান থেকে তিনি কোনো সুদ বা আয় পাবেন না, বন্ড আকারে রাখলে সেখান থেকে সুদ বা আয় পাবেন। এবং ব্যক্তি তার প্রয়োজন মেটানোর জন্য কি করবেন, এই বন্ডটাকে নগদ অর্থে রূপান্তর করে নেবেন। এবং সে বাড়তি অর্থের চাহিদা পূরণের জন্য যখন তিনি এই বন্ডকে নগদ অর্থে রূপান্তর করবেন, সেক্ষেত্রে যাতে সর্বনিম্ন ব্যয়ে কাম্য অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণ করতে পারতেন, সেটাই হচ্ছে বমলের তত্ত্বের মূল বিষয়। এখন আমরা দেখছি যে এই যে বমল বলেছেন যে তার সর্বনিম্ন ব্যয়ে অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণ করা, সেটি কিভাবে করা যায়, কাম্য অর্থের ব্যাপারটি আমরা কিভাবে নির্ধারণ করব। দেখা যায় যে বমলের মতে বলা হচ্ছে যে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করার জন্য সম্পদের মালিককে যে ব্যয় বহন করতে হয়, সেটাকে আমরা 2টা অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে সুদ সুযোগ ব্যয়, আরেকটি হচ্ছে সুদবিহীন অন্যান্য ব্যয়। বমল তার ইনভেন্টরি তাত্ত্বিক আলোচনার মাধ্যমে আর্থিক তত্ত্ব এবং ইনভেন্টরি তত্ত্ব এই দুটোর মধ্যে একটি সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। এবং বলা হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য ইনভেন্টরি আকারে অর্থ ধরে রাখে, কিন্তু এভাবে অর্থ ধরে রাখলে তাকে কি করতে হয়, তাদেরকে সুদজনিত যে আয়টি আছে সেটি ছেড়ে দিতে হয়। এটি অর্থ ধরে রাখার সুযোগ ব্যয় নির্দেশ করে। সুতরাং এই ব্যয় ন্যূনতম স্তরে রাখার জন্য কোনো ফার্ম কাম্য পরিমাণ অর্থ ইনভেন্টরি আকারে রাখে।
এবং এই কাম্য অর্থের যে চাহিদা সেটা নির্ধারণ করা হচ্ছে ফার্মের জন্য একটি সমস্যা। অর্থাৎ ইনভেন্টরি অবস্থায় যদি সে রাখে তাহলে দেখা যাচ্ছে যে তার আয়টা কম হবে, যেহেতু সুতরাং সেটি চাচ্ছে সে সর্বনিম্ন পর্যায়ে ব্যয়টা ন্যূনতম স্তরে রাখার জন্য। এখন আমরা মনে করি যে কোনো ব্যক্তি টি পরিমাণ অর্থের লেনদেন করবে। এই অর্থ হয় সে কি করবে, ঋণের মাধ্যমে গ্রহণ করতে পারে কিংবা কোনো বিনিয়োগ হতে সে এটি উত্তোলন করবে। মনে করি আমরা যে এই যে নগদ অর্থের সুদজনিত সুযোগ ব্যয় প্রতি সময়ে টাকা প্রতি আড়াই পরিমাণ হয়ে থাকে, এবং আমরা মনে করি সে বছরে কয়েকবার অর্থ উত্তোলন করে থাকে, এবং দেখা যায় যে প্রতিবার যদি সে কে পরিমাণ টাকা উত্তোলন করে আমরা ধরে নিচ্ছি, এবং এই কে পরিমাণ টাকা উত্তোলন করার জন্য তাকে কি করতে হয়, বি পরিমাণ অর্থ দালালের ফি হিসাবে প্রদান করতে হয়। এক্ষেত্রে আমাদের যে লেনদেনজনিত অর্থের পরিমাণ আছে সেটিও আমরা দেখলাম যে পূর্বে নির্ধারণ করা হয়েছে, আগে নির্ধারিত, এবং এই যে আমাদের সুদজনিত সুযোগ ব্যয় অর্থাৎ আরআই যেটিকে আমরা বলছি, এবং আমরা যেটি বলছি দালালি ফি বি, এর মান কিন্তু স্থির হিসাবে বিবেচনা করা হবে। এখন যদি সে কোনো সময় পর্যাপ্ত পরিমাণ অর্থ উত্তোলন করে তবে কে এর যে মানটি আছে সেটি দেখা যাবে যে এটি হয়তো আমাদের টি এর সমান হতে পারে বা তার চেয়ে কম হলেও তার পক্ষে কিন্তু ঋণ পরিশোধ করা সম্ভব হয়ে যাবে। আমরা যদি মনে করি এখানে যে টি এর মান হচ্ছে, আমরা টি এর সমান হচ্ছে যে 100 যদি আমরা এখানে ধরে নিই সাপোজ, তাহলে সে যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সে টাকাটা উত্তোলন করে কিংবা ত্রৈমাসিক ভিত্তিতে যদি 25 টাকা করে তুলে তাহলে কিন্তু এটি পরিশোধ করা সম্ভব হয়ে যায়, এবং বলা যায় যে গাণিতিকভাবে আমরা বলি যে সে হচ্ছে বার্ষিক বিটি বাই কে পরিমাণে দালালি ফি প্রদানের মাধ্যমে টি বাই কে সংখ্যকবার অর্থ তুলে টি পরিমাণ ঋণ সে শোধ করবে। বন্ড ভাঙিয়ে কিংবা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করলে ব্যক্তিকে নির্দিষ্ট সময় শেষে সম্ভাব্য কিছু সুদ প্রাপ্তি হতে কি করতে হয়, বঞ্চিত হতে হয়, এবং এরকম সুদ বঞ্চিত বলা হয় যে নগদ অর্থ সংগ্রহের সুদ সুযোগ ব্যয়, এবং এই সুদ সুযোগ ব্যয়কে আমরা এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ ওসি ইকুয়াল টু আমাদের কে আর ইন্টু আরআই ডিভাইডেড 2, অর্থাৎ এখানে আমাদের ওসি হচ্ছে আমাদের সুদ সুযোগ ব্যয়, আমাদের এখানে কে হচ্ছে হলো প্রতিবার যে পরিমাণ বন্ড নগদ অর্থে রূপান্তর করা হয় তার প্রকৃত মূল্য বা নগদ অর্থের পরিমাণ, আরআই হচ্ছে সুদের হার। এখন এখানে আমরা ধরে নিচ্ছি যে একজন ব্যক্তি বা সম্পদের মালিক বৎসরে 2 বার বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে থাকবে। এর ছাড়া আমরা একটা বলেছিলাম যে সুদ সুযোগ ব্যয়ের সঙ্গে সঙ্গে আরেকটি থাকে হচ্ছে আমাদের সুদবিহীন অন্যান্য ব্যয়। সেগুলো কি, যে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করার জন্য সম্ভাব্য সুদ প্রাপ্তি হতে ব্যক্তি বঞ্চিত হওয়ার পাশাপাশি আরো কিছু ব্যয় তাকে বহন করতে হয়, যেমন ব্যাংকে যাতায়াতের খরচ, যে সময়ে ব্যয় হয় তার মূল্য, দালালি ফি বা ব্রোকারেজ ফি, স্ট্যাম্প ক্রয়, এগুলো। সুদ ছাড়া এ সকল ব্যয়কে বলা হচ্ছে নগদ অর্থ সংগ্রহের সুদবিহীন অন্যান্য ব্যয়। এখন ব্যক্তি যদি বছরে 2 বার বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে তাহলে সুদবিহীন অন্যান্য ব্যয়কে আমরা প্রকাশ করতে পারি বি ইন্টু টি বাই কে দ্বারা, এবং যেখানে আমাদের এই যে বির কথা বলছি সেই বিটি হচ্ছে আমাদের দালালি ফি বা ব্রোকারেজ ফি। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিকে বন্ড ভাঙানোর জন্য বা যে ব্যয়টি করতে হয় সেটিকে আমরা দুটি অংশে ভাগ করেছিলাম, একটি হচ্ছে সুদ সুযোগ ব্যয় আর একটা হচ্ছে সুদবিহীন অন্যান্য ব্যয়। আমাদের তাহলে দেখতে পাচ্ছি যে এই যে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করব তাহলে সেটার মোট ব্যয়টি কত হবে। তখন দেখা যাচ্ছে যে আমরা যদি সুদ সুযোগ ব্যয় এবং সুদবিহীন অন্যান্য ব্যয় এই দুই ধরনের ব্যয়কে একসাথে যোগ করি তাহলেই বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করার যে মোট ব্যয় সেটি পাওয়া যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে মোট ব্যয় বা কস্ট ইকুয়াল টু আর আই ইন্টু কে বাই 2 প্লাস বি ইন্টু টি বাই কে। তাহলে এটি হচ্ছে আমাদের বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহের মোট ব্যয়, যেটি কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যে এটি হচ্ছে আমাদের নগদ অর্থ সংগ্রহের মোট ব্যয়। এখন আমরা বলেছিলাম যে একজন ব্যক্তি তার বন্ড ভাঙিয়ে যখন নগদ অর্থ সংগ্রহ করবে
তখন সে তার মোট ব্যয়কে কি করবে, সর্বনিম্ন করতে চাবে। যদি এখন সর্বনিম্ন করতে চায়, অর্থাৎ কে এর এমন মান তার নির্ধারণ করতে হবে যাতে তার মোট ব্যয় বা সি যেটিকে আমরা বলছি সেটি যাতে সর্বনিম্ন হয়। এখন আমরা যদি এই সমীকরণকে, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণকে, সমীকরণের যে সি আছে তাকে যদি আমরা কে এর সাপেক্ষে অন্তরকরণ করি এবং অন্তরকরণ করে প্রথম অন্তরকরণের মান যদি শূন্য বিবেচনা করি, তাহলে আমরা পাই হচ্ছে, এখন আমরা যদি সি কে কে এর সাপেক্ষে অন্তরকলন করি এবং প্রথম অন্তরকলনের মান শূন্য বিবেচনা করি, তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে হলো কে স্কয়ার ইকুয়াল টু 2bt ডিভাইডেড আর আই। এবং কে আমরা যদি এটিকে এখন রুট করি তাহলে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু রুট ওভার 2bt বাই আর আই। এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ এবং এই সমীকরণে আমাদের কে হচ্ছে কাম্য লেনদেন চাহিদার পরিমাণ। এই 3 নং সমীকরণ অর্থের লেনদেন চাহিদার বর্গমূলের নিয়ম বা স্কয়ার রুট ফর্মুলা হিসাব নামে পরিচিত এবং এই 3 নং সমীকরণের বর্গমূলের সূত্র হতে দেখা যায় যে লেনদেন চাহিদা কে এর সাথে সুদের হার যেটি আছে অর্থাৎ আর আই এর সম্পর্ক হচ্ছে বিপরীত, অর্থাৎ সুদের হার যত বেশি হবে নগদ অর্থের চাহিদা হবে তত কম এবং সুদের হারের সাথে অর্থের লেনদেন চাহিদার বিপরীত সম্পর্কের কারণে বোমলের লেনদেন চাহিদা অপেক্ষককে সুদের হারের বিপরীত অপেক্ষক ও বলা হয়ে থাকে। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 3 নং সমীকরণ, এইটি অনুযায়ী যদি কোনো যুক্তিশীল ব্যক্তি সুদের হার দেওয়া তাহলে মোট লেনদেনের বর্গমূলের অনুপাতে নগদ অর্থের চাহিদা করবে এবং সেক্ষেত্রে তার গড় চাহিদা দাঁড়াবে হচ্ছে k/2 ইকুয়াল টু হাফ ইন রুট ওভার 2bt ডিভাইডেড আর আই। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের তাহলে অর্থের চাহিদাটি কত দাঁড়াবে, এখানে দেখা যাচ্ছে যে অর্থের চাহিদা এখানে দাঁড়াবে অর্থাৎ md ইকুয়াল টু হাফ রুট ওভার 2bt ডিভাইডেড আর আই এবং এটি হচ্ছে আমাদের আসলে অর্থের চাহিদার, আমরা যেটি বললাম যে মানি অর্থের চাহিদার যে এভারেজ ডিজায়ার্ড একটা আছে মানে আছে, সেটি হচ্ছে আমাদের অর্থের চাহিদার সমীকরণ হচ্ছে শেষ পর্যন্ত বোমলের তত্ত্ব অনুযায়ী এটি হচ্ছে আমাদের একজন ব্যক্তি তার মোট লেনদেনের বর্গমূলের অনুপাতে যে নগদ অর্থের চাহিদা করবে সেটি। তো এই হচ্ছে আমাদের বোমলের অর্থের চাহিদা তত্ত্ব, এই আমরা জানলাম এবং সেখানে আমরা যে তত্ত্বটি দেখলাম এই তত্ত্বের যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো যে বোমল তার তত্ত্বে যে কথাটি বলতে চেয়েছেন যে একজন ব্যক্তি তার যে অর্থের চাহিদা করে থাকেন, লেনদেনজনিত অর্থের জন্য চাহিদা, সেটি সুদের হারের সাথে সম্পর্কিত এবং সুদের হারের সাথে অর্থের লেনদেন চাহিদার সম্পর্কটি বিপরীতমুখী হয়ে থাকে। বোমলের যে তত্ত্বটি আমরা আজ পড়লাম সেটির কিছু আবার সমালোচনাও রয়েছে, চলো আমরা এখন সেই সমালোচনাটি দেখি। বোমলের অর্থের চাহিদা তত্ত্বের সমালোচনায় প্রথম যে সমালোচনাটি করা হয় সেটি হচ্ছে যে বোমল অর্থের চাহিদাকে শুধুমাত্র লেনদেনের উদ্দেশ্যে ব্যাখ্যা করেছেন। এখানে তিনি সতর্কতা উদ্দেশ্যে বা ফটকা উদ্দেশ্যে যে একজন ব্যক্তির অর্থের প্রয়োজন হতে পারে যেটি কিনা কেইন্স বলেছিলেন, সেই আলোচনাটি কিন্তু বোমলের তত্ত্বে স্থান পায়নি। সুতরাং এদিক থেকে দেখা যায় যে বোমলের তত্ত্বটি কিছুটা সংকুচিত হয়ে গিয়েছে। দ্বিতীয়টি যে সমালোচনাটি আছে সেখানে দেখা হয়েছে যে এই তত্ত্বে অনিশ্চয়তাকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং যে অনিশ্চিত ভবিষ্যৎ যেটি আছে সেটি নিয়ে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে এই তত্ত্বের যে কার্যকারিতাটি আছে সেটি কিন্তু অনেকটাই সীমাবদ্ধ হয়ে গিয়েছে বা সীমিত আকারে হয়েছে। এরপরে তৃতীয় যে সমালোচনাটি বোমলের তত্ত্বে রয়েছে সেটি হচ্ছে যে উনি বলেছেন যে ব্যক্তি বা ফার্ম বছরের শুরুতে সব সম্পদ বন্ডের মাধ্যমে জমা রাখে, এটি হচ্ছে বোমলের মতামত। এবং তিনি আরো বলেছেন যে প্রয়োজন মতো একজন ব্যক্তি সে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে আসলে এই বক্তব্যটি বাস্তবসম্মত না, কারণ একজন ব্যক্তি তার সমস্ত সম্পদে যদি বন্ড আকারে রেখে দেন তাহলে তার দৈনন্দিন যে লেনদেনের কথাটি আমরা বলি সেটির জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটি সে কোথা থেকে পাবে। আসলে বাস্তবে মানুষ কি করে,
মানুষ তার দৈনন্দিন লেনদেন বা বিনিময় কাজ করার জন্য সম্পদের একটি অংশ নগদ অর্থ আকারে রাখে এবং বাকি যেটুক সম্পদ থাকে সেটুক থাকে হচ্ছে বন্ডের মাধ্যমে। সুতরাং বলা যায় যে বহুমূল্যের যে কথাটি বলেছিলেন যে ব্যক্তি বা ফার্ম বছরের শুরুতে তার সমস্ত সম্পদ বন্ডের মাধ্যমে জমা রাখে, তা দেখা যাচ্ছে আসলে বাস্তবসম্মত নয়। এরপরে যে সমালোচনাটি করা হচ্ছে সেটি হচ্ছে যে এই তত্ত্বে আয় বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ বলা হচ্ছে যে আয় বন্টন দ্বারাও কিন্তু আমরা জানি যে অর্থের যে চাহিদাটি আছে সেটি কিন্তু প্রভাবিত হতে পারে। কারণ দেখা যায় যে আয় বন্টনে যদি বৈষম্যটা বেশি থাকে তাহলে দেখা যায় যে অর্থের যে লেনদেন চাহিদা সেটি কম হয়, আবার যদি আয় বন্টনে বৈষম্য কম থাকে তাহলে দেখা যায় যে অর্থের যে লেনদেন চাহিদাটি আছে সেটি বেড়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহুমূল্যের যে অর্থের চাহিদার তত্ত্বটি আছে সেখানে কিন্তু আয় বন্টনের মতো এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরে বহুমূল্যের তত্ত্বের যে সমালোচনাটা আছে সেটি হচ্ছে যে নগদ অর্থের যে প্রয়োজনীয়তাটা সেটাকে তিনি এখানে কিন্তু সংকুচিত করা হয়েছে। কারণ তিনি বলেছেন যে ব্যক্তি বা ফার্ম কেবলমাত্র ইনভেন্টরি বজায় রাখার জন্যই বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করবে। এই ধারণাটি আসলে দেখা যায় যে সব অংশে সঠিক নয়, কারণ ইনভেন্টরি বজায় রাখা ছাড়াও আরো অনেক প্রয়োজনীয় ব্যক্তি নগদ অর্থের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে। সুতরাং একটি বিষয় শুধু ইনভেন্টরির জন্য মানুষ নগদ অর্থের চাহিদা করে না। সুতরাং এই কথার মাধ্যমে বোমল তার তত্ত্বে নগদ অর্থের যে প্রয়োজনীয়তা সেটিকে তিনি সংকুচিত করে ফেলেছেন। তো বোমলের তত্ত্বের এই সমস্ত সমালোচনা থাকা সত্ত্বেও এই তত্ত্বের তাৎপর্য কিন্তু আমরা খুব একটা অবহেলা করতে পারি না। তো তাহলে আমরা এখন সেই বোমলের তত্ত্বের যে কিছু তাৎপর্য সম্পর্কে জানবো। এই যে তত্ত্বটি আমরা পড়লাম অর্থাৎ বোমলের তত্ত্ব, সেখানে এই তত্ত্বের কিছু ত্রুটি বিচ্যুতি আমরা দেখলাম আগের সমালোচনায়, তবে এর আসলে কিছু অবশ্যই কিছু গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। সেগুলো হচ্ছে প্রথমে যেটি বলা হয়েছে যে সুদের হারের সাথে অর্থের লেনদেন চাহিদার সম্পর্কটাই বিপরীত। আমরা বারবার বলছিলাম যে ক্লাসিক্যাল এবং কেনসীয় অর্থনীতিবিদরা বলছিলেন যে অর্থের লেনদেন চাহিদা শুধুমাত্র আয়ের উপরে নির্ভর করে, সুদের হারের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু বোমল দেখিয়েছেন যে অর্থের লেনদেন চাহিদা যে শুধুমাত্র আয়ের উপর নির্ভর করে তা না, বরং সেটি সুদের হারের উপরও নির্ভর করে, এবং সেটি আমরা জানতে পেরেছি বোমলের ইনভেন্টরি পদ্ধতি থেকে। এবং বোমল তার যে আমরা স্কয়ার রুট ফর্মুলাটি দেখলাম সেই স্কয়ার রুট ফর্মুলার সাহায্যে এটিও দেখিয়েছেন যে সুদের হারের সাথে অর্থের যে লেনদেন চাহিদা এটির সম্পর্কটি হচ্ছে আসলে বিপরীতমুখী। তাহলে এটি একটি বোমলের তত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য যে লেনদেন চাহিদাটি সেটি সুদের হারের সাথে সম্পর্কিত, এবং সেটি কিভাবে সম্পর্কিত সেটি হচ্ছে বিপরীতমুখীভাবে সম্পর্কিত। দ্বিতীয়ত যে তাৎপর্যটি আছে সেটি বলা হচ্ছে যে আয় যে হারে বাড়ে অর্থের লেনদেন চাহিদা তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ এই তথ্য থেকে আমরা জানতে পারি যে অর্থের লেনদেন চাহিদার যে আয় স্থিতিস্থাপকতা সেটি হচ্ছে একের চেয়ে কম। যেহেতু এর লেনদেন চাহিদার আয় স্থিতিস্থাপকতাটি একের চেয়ে কম, সুতরাং সেটি থেকে আমরা বলতে পারি যে আয় যে হারে বাড়ে অর্থের লেনদেন চাহিদা তার চেয়ে কম হারে বাড়ে। এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। এরপরে যেটি বলা হচ্ছে যে সম্পদের যে মালিক হয় তিনি দৈনন্দিন অর্থ খরচে সুদের হার দ্বারা কিভাবে প্রভাবিত হয় সেটি এই তত্ত্ব থেকে কিন্তু জানা যায়। অর্থাৎ একজন যিনি সম্পদের মালিক তিনি তার দৈনন্দিন লেনদেন অর্থ যখন খরচ করতে যাবেন সেই খরচের বেলায় সুদের হার দ্বারা কতটুকু প্রভাবিত হবেন সেটিও কিন্তু আমরা বোমলের এই তত্ত্ব থেকে জানতে পারি। সুতরাং এই আলোচনাটা থেকে আমরা বুঝতে পারছি যে বোমলের তত্ত্বের কিছু যদি সমালোচনা থাকেও তারপরেও কিন্তু এর তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা তাহলে আজ আলোচনা করলাম বোমলের তত্ত্ব। এর আগে আমরা আলোচনা করেছিলাম ক্লাসিক্যাল এবং কেনসীয় অর্থের চাহিদার পরিমাণ তত্ত্ব। তো আমরা এখন দেখব যে বোমলের তত্ত্বের সাথে ক্লাসিক্যাল এবং কেনসিয়ান যে তত্ত্বগুলো আমরা পড়েছি তাদের তুলনাটি কেমন, অর্থাৎ তাদের মাঝখানে কোনো মিল বা অমিল কিছু আছে কি নেই। আমরা ক্লাসিক্যাল এবং কেনসীয় তত্ত্বে অর্থের লেনদেন চাহিদাটা শুধু আমরা বলেছিলাম যে আয়ের উপরে নির্ভর করে সেটি বলা হয়েছে, কিন্তু বোমলের তত্ত্বে অর্থের লেনদেন চাহিদা সুদের হারের উপর নির্ভর করে,
এটি বলা হয়েছে। এবং এখন আমরা চলো দেখি এই ব্যাপারটি যেটি বলা হয়েছে যে বোমল এর ইনভেন্টরি তত্ত্বে আমরা বলেছিলাম যে অর্থের লেনদেন চাহিদাকে বিবেচনা করা হয়েছে, এবং ক্লাসিকাল তত্ত্বে অর্থের লেনদেন চাহিদাকে আয়ের সাথে আনুপাতিক বলা হয়েছে, অর্থাৎ এমটি ইকুয়াল টু কে ওয়াই প্রকৃতির যে আনুপাতিক অপেক্ষক সেটি আমরা কিন্তু ক্লাসিক্যাল তত্ত্বে দেখেছি। কিন্তু বোমলের তত্ত্বে অর্থের লেনদেন চাহিদাকে আয়ের সাথে সম্পর্কিত করা হয়েছে, এবং করলেও সেটিকে বলা হচ্ছে যে এটি হচ্ছে অআনুপাতিক ধরনের হয়ে থাকে বা অআনুপাতিক প্রকৃতির হয়ে থাকে। আবার কেন্সের অর্থের চাহিদা তত্ত্বে লেনদেন, সতর্কতা এবং ফটকা চাহিদার আকারে অর্থের চাহিদাকে বিবেচনা করা হয়েছে। এবং এখানে অর্থের লেনদেন এবং সতর্কতা এই দুটি যে চাহিদা সেটিকে বলা হচ্ছে আয়ের সাথে আনুপাতিক, আবার যে ফটকা অর্থের যে চাহিদাটা সেটিকে বলা হচ্ছে আয়ের সাথে নয় বরঞ্চ সুদের হাতে সেটি সম্পর্কিত। এবং এটি হচ্ছে আমাদের যে বোমলের ইনভেন্টরি তত্ত্বে অর্থের লেনদেন চাহিদা এবং ক্লাসিক্যাল এবং কেন্সের যে অর্থের লেনদেন চাহিদা তার মাঝখানে পার্থক্য। দ্বিতীয় যে জিনিসটি আবার বলা হয়েছে এখানে সেটি হচ্ছে সুদের হার। ক্লাসিক্যাল চাহিদা তত্ত্বে আমরা দেখতে পেয়েছি যে সুদের হারকে এখানে সম্পূর্ণভাবেই অবজ্ঞা করা হয়েছে, তো সুদের হার সম্পর্কে এখানে কোনো কথা বলা হয়নি। আর কেন্সীয় তত্ত্বে অর্থের লেনদেন চাহিদাকে সুদের হারের সাথে অস্থিতিস্থাপক বলে বলা হয়েছে। আর আমরা বোমলের সুদের হারকে দেখা যাচ্ছে যে বোমল তার তত্ত্বের সুদের হারকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন, এবং এই জন্য আমরা এখানে বলতে পারি যে বোমলের ইনভেন্টরি তত্ত্বটা আসলে ওই দুটি তত্ত্ব থেকে বেশ কিছুটা উন্নত ধরনের। এরপরে যেটি আমরা দেখতে পাচ্ছি ওটি হচ্ছে অর্থের রিয়েল ব্যালেন্স। আমরা দেখছি যে বোমলের যে ইনভেন্টরি তত্ত্ব আছে সেখানে অর্থের রিয়েল ব্যালেন্সকে বিবেচনা করা হয়েছে, কিন্তু ক্লাসিক্যাল এবং কেন্সীয় এই যে দুটি আমরা তত্ত্ব পড়লাম সেখানে কিন্তু রিয়েল ব্যালেন্সকে বিবেচনা করা হয়নি। এরপর যে আমরা তুলনাটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে সমষ্টিকরণ সমস্যা। আমরা দেখেছি যে বোমলের যে অর্থের চাহিদা তত্ত্ব সেটি হচ্ছে বর্গমূল নিয়মের, এবং যেটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করতে সহায়ক, এবং সামষ্টিক অর্থনীতিতে কিন্তু এই ধরনের যে ব্যক্তিগত চাহিদা সেটা যোগ করা দেখা যায় বেশ কষ্টকর একটি সমস্যা। ক্লাসিক্যাল এবং কেন্সীয় তত্ত্বে এই যে সমষ্টিকরণ সমস্যা সেটি কিন্তু এখানে ততটা জটিল আকারের নয়। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে বোমলের অর্থের চাহিদাকে সুদের হার এবং আয়ের সাথে একটা আবদ্ধ করেছেন কেন্সের মতো করেই। আচ্ছা, কিন্তু তিনি লেনদেন, সতর্কতা এবং ফটকা চাহিদা বলে আলাদা কিছু রাখেননি, যেটি কিনা কেন্স করেছিলেন, বরং লেনদেন চাহিদা হিসাবে সবগুলোকে একসাথে তিনি প্রকাশ করেছেন। সুতরাং কেন্সের তারল্য ফাঁদ সংক্রান্ত যে ধারণাটি আমাদের ছিল সেটি এখানে উপস্থাপিত হয়নি। এবং সেটি না, শুধু আমরা যদি আরেকটু বলি যে বোমল আবার একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে ব্রোকারেজ ফি, দালালি ফি এর সাথে অর্থের চাহিদাকে সম্পৃক্ত করেছেন, এবং এর ফলে দেখা যাচ্ছে যে অর্থের চাহিদার যে তত্ত্ব সেটি অধিকতর বাস্তবসম্মত হয়েছে। সুতরাং এদিক থেকে যদি আবার আমরা বিবেচনা করি তাহলে বলতে পারি যে বোমলের তত্ত্বটি এখানে বিশেষ গুরুত্ব বহন করে থাকে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম বোমলের অর্থের চাহিদা নির্ণয়ের যে বর্গমূল সূত্রটি আছে সেটি। আমি আশা করি যে এই সূত্রটি কিভাবে আমরা বের করছি সেটা তোমরা বুঝতে পেরেছ। এর সঙ্গে সঙ্গে আমরা এর গুরুত্ব, সমালোচনা এবং আগে যে অধ্যায়গুলো যে বিষয়গুলো পড়েছিলাম আমরা কেন্স এবং ক্লাসিক্যাল তত্ত্ব, তার সঙ্গে এর কি সম্পর্ক, পার্থক্য সেটিও আমরা এই ক্লাসে পড়িয়েছি। আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আমার ক্লাস তোমরা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।